তোমাদের চতুর্থ অধ্যায়ে আছে, দেখো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হচ্ছে কতকগুলি ভৌত প্রক্রিয়া। যেমন ধরো, এই বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুপ্রবাহ, নদী ইত্যাদির মাধ্যমে শিলাস্তরের ক্ষয়, বহন, সঞ্চয়, এগুলোকে আমরা যা বলি ভৌত প্রক্রিয়া। অন্যদিকে রাসায়নিক প্রক্রিয়া, যেমন বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকার, দ্রবণ, অক্সিডেশন, হাইড্রেশন, আবহবিকার অংশ পরে পড়বে তোমরা। অর্থাৎ বিভিন্ন শিলার মধ্যে যে খনিজ আছে তার সঙ্গে জলের বা বায়ুমণ্ডলীয় যে গ্যাসীয় উপাদানগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মিশে শিলা মধ্যস্থ খনিজের নানা পরিবর্তন ঘটায়, শিলাস্তরকে দুর্বল করে, ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ শিলা পরবর্তীকালে ক্ষয় হয়। এই যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলার চূর্ণ বিচূর্ণ হলো, শিলা দুর্বল হলো, এবং সেই দুর্বল শিলা আবার এই নদী, হিমবাহ, বায়ু ইত্যাদির মাধ্যমে অন্যত্র অপসারিত হলো। এই রাসায়নিক বিক্রিয়ায় ঘটে বলেই এগুলোকে বলা হচ্ছে সার্বিকভাবে রাসায়নিক প্রক্রিয়া। তাহলে বিভিন্ন ভৌত প্রক্রিয়া, অর্থাৎ বৃষ্টিপাত, তুষারপাত, নদী, বায়ু প্রবাহ, এদের দ্বারা ক্ষয়, বহন, সঞ্চয়, এগুলো হচ্ছে ভৌত প্রক্রিয়া। আর জলের মাধ্যমে বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানগুলি শিলামধ্যস্থ খনিজের সঙ্গে যুক্ত হয়ে যে রাসায়নিক বিক্রিয়া ঘটায়, এই রাসায়নিক প্রক্রিয়া এবং ভৌত প্রক্রিয়া যৌথভাবে ভূমিরূপের উৎপত্তি ঘটায়, পরিবর্তন করে, ভূমিরূপের বিবর্তন ঘটায়। এই প্রক্রিয়াকেই এক কথায় বলা হয় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হচ্ছে যে সকল প্রক্রিয়ায় ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে ভূমিরূপের উৎপত্তি, পরিবর্তন ও বিবর্তন ঘটে, তাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে। ঠিক আছে? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া দু রকমের হতে পারে। একটা হচ্ছে ধরো পার্থিব প্রক্রিয়া, একটা হলো মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া। পার্থিব প্রক্রিয়াগুলোর মধ্যে কে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অন্তর্জাত, একটা বহির্জাত। এই অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে অন্তর্জাত, অন্ত মানে ভিতরে, মধ্যে, জাত মানে জন্মজার, অর্থাৎ ভূ অভ্যন্তরে জন্মজার। এই ভূ অভ্যন্তরে আছে ম্যাগমার সঙ্গে আছে প্রচুর পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ। সেই তেজস্ক্রিয় পদার্থ আপনা থেকেই তার আণবিক বিদারণ ঘটে। এই আণবিক বিদারণের মাধ্যমে, অর্থাৎ অণুগুলো ভেঙে পরমাণুতে পরিণত হয়। আণবিক বিদারণ বা অণুগুলি ভাঙার ফলে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়। এই তাপ পৃথিবীর ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে, তার ফলে এক ধরনের শক্তি বা বল সৃষ্টি হয়। সেই শক্তি বা বল ভূত্বকের উপরে ক্রিয়া করে। অর্থাৎ ভূপৃষ্ঠের এটা যদি ভূত্বক হয়, পৃথিবীর ভেতরে উত্তপ্ত তরল ম্যাগমা, এই ম্যাগমা থেকে অণুর বিদারণ ঘটছে। এই অণুর বিদারণ থেকে উৎপন্ন তাপ পৃথিবীর কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই বেরিয়ে আসার যে চেষ্টা, প্রচণ্ড তাপের যে চলনের ফলে পৃথিবীর ভেতর থেকে বাইরের দিকে এক ধরনের শক্তির সৃষ্টি হয়। এই শক্তি কী করে, ভূপৃষ্ঠের ওপরে, এটা হচ্ছে ভূত্বক, এই ভূত্বকের উপরিতল হচ্ছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের ওপরে ক্রিয়া করে। এইটাই হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। এটাই হলো অন্তর্জাত প্রক্রিয়া। সুতরাং ভূ অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে যে তাপ উৎপন্ন হয়, সেই তাপ
ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠের বাইরের দিকে বেরিয়ে আসতে থাকে। এই বাইরের দিকে বেরিয়ে আসার যে প্রবণতা, তাপ বা শক্তির, তার প্রভাব পড়ে ভূত্বকের উপরে। ফলে কঠিন ভূত্বক কখনো খুব আকস্মিকভাবে, কখনো ধীর গতিতে পরিবর্তিত হয়। ভূত্বকের উপরে নানা প্রভাব পড়ে। এই প্রক্রিয়াকে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া। আর বহির্জাত প্রক্রিয়া ভূপৃষ্ঠের ওপরে সৃষ্টি হয়, অর্থাৎ পৃথিবীর উপরে বৃষ্টিপাত হয়, তুষারপাত হয়, বৃষ্টির জল নদী হিসাবে প্রবাহিত হয়, তুষারপাত বরফ জমে হিমবাহ আকারে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়, বায়ু প্রবাহিত হয়, সমুদ্র উপকূলে সমুদ্র তরঙ্গ এসে উপকূলে ধাক্কা দেয়, তাই না? ফলে এরা ভূপৃষ্ঠের ওপরে কাজ করে। ভূপৃষ্ঠের যে শিলাস্তর, সেই শিলাস্তরকে চূর্ণ বিচূর্ণ করে, শিলাচূর্ণগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত করে, অর্থাৎ সরিয়ে নিয়ে যায়। ফলে কোথাও ভূপৃষ্ঠের ওপর থেকে শিলার অপসারণ ঘটে, আবার কোথাও অপসারিত শিলাচূর্ণ সঞ্চিত হয়, নতুন করে পলির আস্তরণ জমা হয়। এই ভূপৃষ্ঠের ওপরে ঘটে বলে একে বলে বহির্জাত প্রক্রিয়া। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, দেখো যে আরোহণ অবরোহণটা কি। আরোহণ, ধরো এইটা হলো মূল ভূমিরূপ, এইটা হলো মূল ভূমিরূপ। বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা এই ভূমিরূপ কী হলো, ক্ষয়প্রাপ্ত হলো। নদী হিমবাহ, এর উপর দিয়ে নদী প্রবাহিত হলো, এর উপর দিয়ে বায়ু বইল, এর উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হলো। ফলে এই ভূমিরূপ ক্ষয় পেয়ে এই লাইন বরাবর উপরের থেকে একটা একটা স্তর যদি ক্ষয়ে যায়, তাহলে কী হবে, ভূমিরূপের উচ্চতা হ্রাস পাবে। এই যে উচ্চতা হ্রাস পেল, এইটাকে বলা হয় অবরোহণ। অর্থাৎ ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পাওয়ার যে প্রক্রিয়া, তাকেই বলা হয় অবরোহণ। অবরোহণ মানে নিচে নেমে আসা। অন্যদিকে এখান থেকে ক্ষয় হওয়া জিনিসগুলি শিলাচূর্ণ গড়িয়ে নিচের দিকে নেমে এসে এইখানে নিচু জায়গায় ক্রমাগত সঞ্চিত হতে থাকলো। সঞ্চয়ের পরে স্তরের পর স্তর পলিসঞ্চয়ের ফলে উচ্চতা ক্রমশ বাড়তে লাগলো। সঞ্চয় ঘটলো, এখানে উচ্চতা ক্রমশ বাড়তে লাগলো, উচ্চতা বৃদ্ধি ঘটলো। এই উচ্চতা, ভূমিরূপের উচ্চতা বৃদ্ধির যে প্রক্রিয়া, তাকেই বলা হয় আরোহণ। আরোহণ মানে উপরে ওঠা। তাহলে ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ। আর কোনো নিচু জায়গায় সঞ্চয়ের মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। এইবার দেখো, তাহলে এই ছবিতে যদি দেখি, ক্রমশ দেখো ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে, ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে। এইখানকার ক্ষয় হওয়া শিলাচূর্ণ এই নিচু জায়গায় এসে জমা হচ্ছে, ফলে সঞ্চয়ের মাধ্যমে ভূমির উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে উঁচু জমি ক্রমশ নিচু হচ্ছে, আর নিচু জমি ক্রমশ উঁচু হচ্ছে। একটা সময় আসবে, এই দেখো মোটা এই যে কালো রেখা, এই কালো রেখা বরাবর উঁচু ভূমি উচ্চতা হ্রাস পেয়ে এই উচ্চতায় নেমে আসবে, আর নিচু জমিতে পলি সঞ্চয়ের ফলে একটা সময় এই উচ্চতায় উঠে আসবে। তাহলে উঁচু ভূমির উচ্চতা আর নিচু ভূমির উচ্চতা একটা সামঞ্জস্যপূর্ণ তলে এসে পৌঁছবে। উঁচু আর নিচুর মধ্যে ব্যবধানটা কমে যাবে। যে উঁচু ছিল সে ক্ষয়ের মাধ্যমে নিচু হলো, যে নিচু ছিল সে সঞ্চয়ের মাধ্যমে উঁচু হলো। ফলে উঁচু আর নিচু ভূমিরূপের মধ্যে একটা সমতা এলো। এই সমতা যে এলো, যে প্রক্রিয়ার মাধ্যমে এলো, সেইটাকে বলা হয় পর্যায়ন। আর এই যে ভূমিরূপ তৈরি হলো, সামঞ্জস্যপূর্ণ ভূমিরূপ তৈরি হলো, একে বলা হবে পর্যায়িত ভূমিরূপ। সুতরাং ক্ষয়ের মাধ্যমে কোনো ভূমিরূপের, উঁচু ভূমিরূপের অবরোহণ ঘটে, সঞ্চয়ের মাধ্যমে কোনো নিচু ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি ঘটে। এই উচ্চতা বৃদ্ধি এবং হ্রাসের মাধ্যমে উঁচু ও নিচু ভূমিরূপ একটি সামঞ্জস্যপূর্ণ তলে, এই যে মোটা রেখা দেখতে পাচ্ছ, এই মোটা রেখা বড় একটা সামঞ্জস্য, এইটা ছিল এত উঁচু, এ নেমে এলো এই উচ্চতায়,
এই ছিল নিচু, এই উঁচু হলো, এই উঁচু আর নিচু ভূমিরূপ একটা সামঞ্জস্যপূর্ণ তলে এলো, এইটাকে বলবো পর্যায়ন প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ঘটল। আর এই সামঞ্জস্যপূর্ণ ভূমিরূপকে বলা হয় পর্যায়ন। আসলে প্রাকৃতিক শক্তিগুলি সব সাম্যে বিশ্বাসী। অর্থাৎ উঁচু জমি কেন উঁচু থাকবে আর নিচু কেন নিচু থাকবে, উঁচুকে কেটে নিচু জায়গায় জমা করো, তাহলে উঁচু নিচু হোক আর নিচু উঁচু হোক, একটা সময়ে উঁচু আর নিচুর মধ্যে ব্যবধান কমে আসবে। এই ব্যবধান কমে এসে একটা সমতা তৈরি হলো, একটা সামঞ্জস্যপূর্ণ বা প্রায় সমতল ভূমিরূপের সৃষ্টি হলো। এইটাকেই বলা হয় পর্যায়ন প্রক্রিয়া। আর ওই সামঞ্জস্যপূর্ণ বা প্রায় সমতল যে ভূমিরূপ তৈরি হলো তাকে বলা হচ্ছে পর্যায়িত ভূমিরূপ। অনেকটা এইরকম দেখো না, এই যে যদি এইরকম দাঁড়িপাল্লা, আমরা যখন জিনিস কিনি তখন একদিকে থাকে একটা, আমরা এইদিকে জিনিস যখন চাপাই দেখা এদিকে পাল্লাটা নিচু হয়ে আছে, এদিকে পাল্লাটা উঁচু হয়ে আছে, এই যে একটা সামঞ্জস্যপূর্ণ তল, এই তল থেকে অনেকটা উঁচু হয়ে আছে। জিনিস কেনার সময় এখানে যখনই জিনিস চাপাই তখন কী হবে, এই জিনিসটা, এই পাল্লাটা এদিক থেকে নিচের দিকে নামতে থাকে আর এই পাল্লাটা উপরের দিকে উঠতে থাকে, তাই না? উঠতে উঠতে যখন এদিকের পোড়েন আর এদিকের জিনিস যখন সমান সমান হয় তখন পাল্লাটা একই তলে আসে, এদিকের পাল্লা এদিকের পাল্লা একই তলে আসে। তাহলে এ উঁচু ছিল নিচু হলো, আর এ নিচু ছিল এ উঁচু হলো। এক সময় কী হলো, দুটো পাল্লাই সমান তলে এলো। তাহলে আমরা পর্যায়নের ক্ষেত্রে পর্যায়নের ব্যাপারটাকে এইরকম পাল্লা দিয়ে যদি দেখি তাহলে ব্যাপারটা এই রকম। দেখো, ভূগাঠনিক আলোড়ন বলতে কী বুঝি? ভূগাঠনিক আলোড়ন হচ্ছে যে যেসব আলোড়নের মাধ্যমে পৃথিবীর যে মহাদেশগুলি, সমুদ্র খাত, পর্বতশ্রেণী ইত্যাদিগুলির উৎপত্তি ঘটে অত্যন্ত ধীর গতির প্রক্রিয়ায়। অত্যন্ত ধীর গতি, ভূত্বকের উপরে কখনো অনুভূমিকভাবে চাপ সৃষ্টি হয়, কখনো উল্লম্বভাবে চাপ সৃষ্টি হয়, কখনো কখনো ভূমিরূপ গঠনকারী শক্তিগুলি পৃথিবীর ভেতর থেকে বাইরের দিকে অর্থাৎ ভূকেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দিকে চাপ দেয়, কখনো আবার ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্রের দিকে চাপ সৃষ্টি করে, কখনো আবার ভূপৃষ্ঠ বরাবর অর্থাৎ পৃথিবীর উপর স্পর্শকের মতো অনুভূমিকভাবে চাপ সৃষ্টি করে। ফলে মহাদেশ, সমুদ্র খাত ও পর্বত শ্রেণীর বিভিন্ন ভূমিরূপের উৎপত্তির মতো কিছু প্রক্রিয়া কী করে, ভূমিরূপের আকৃতিগত পরিবর্তন ঘটায়, ভূমিরূপের উদ্ভব ঘটায়। এইগুলোকে একত্রে বলা হয় ভূগাঠনিক আলোড়ন। অর্থাৎ যেসব আলোড়নের মাধ্যমে, প্রধানত অন্তর্জাত আলোড়নের মাধ্যমে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়, পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি ভূমিরূপের সৃষ্টি হয়, সেই আলোড়নগুলিকে বলা হয় ভূগাঠনিক আলোড়ন। এই ভূগাঠনিক আলোড়নের মূল উৎস কিন্তু ভূ অভ্যন্তরীণ শক্তি তথা অন্তর্জাত শক্তি। এই ভূগাঠনিক আলোড়নগুলি দুভাবে কাজ করে, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন আর একটা হলো গিরিজনী আলোড়ন। মহীভাবক আলোড়ন, মহী মানে পৃথিবী, এইটা হচ্ছে বক্র ভূপৃষ্ঠ, এটা ভূকেন্দ্র। তাহলে ভূকেন্দ্র থেকে যখন অন্তর্জাত শক্তি পৃথিবীর ব্যাসার্ধ, এই বক্রপৃষ্ঠ যদি ভূপৃষ্ঠ হয় পৃথিবীর কেন্দ্র, তাহলে ভূকেন্দ্র থেকে এই ভূপৃষ্ঠ পর্যন্ত টানা, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে ভূ অভ্যন্তরস্থ শক্তি অর্থাৎ অন্তর্জাত শক্তি যখন ভূকেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠের দিকে বা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে,
সেই শক্তিকে বলা হবে মহীভাবক আলোড়ন। অর্থাৎ যে আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে, তার ফলে ভূপৃষ্ঠের শিলাস্তর কী হয়, অনেক সময় উঁচু হয়ে উপরে উঠে আসে, বা ভূপৃষ্ঠস্থ শিলাস্তর অনেক সময় নিচু হয়ে বসে যায়। এই আলোড়নের মাধ্যমেই আমরা স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা ইত্যাদি সৃষ্টি হতে দেখি। তাহলে কি দাঁড়াচ্ছে, ভূ অভ্যন্তরস্থ শক্তি তথা অন্তর্জাত শক্তি যখন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে, যার প্রভাব ভূপৃষ্ঠের ওপরে পড়ে, এবং ভূপৃষ্ঠের ওপরে পড়লে ভূকেন্দ্র থেকে বাইরের দিকে যদি শক্তির ক্রিয়া করে, তাহলে ভূত্বক অনেক সময় কী হয়, ওপরে উঠে আসে, যার ফলে আমরা স্তূপ পর্বত সৃষ্টি হতে দেখি, মালভূমি সৃষ্টি হতে দেখি। অনেক সময় আবার ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে, ফলে ভূত্বক বা ভূপৃষ্ঠস্থ শিলাস্তর অনেক সময় বসে গিয়ে গ্রস্ত উপত্যকা সৃষ্টি করতে পারে। বিপরীতে যদি গিরিজনী আলোড়ন দেখি, তাহলে এইটা হচ্ছে ধরো পৃথিবীর স্পর্শক, এটা ভূপৃষ্ঠ, এই বক্রাকৃতি, এটা ভূপৃষ্ঠ, এর উপরে ছেদ করে গেছে পৃথিবীর স্পর্শক, অর্থাৎ ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে যখন শক্তি কাজ করে, তখন তাকে আমরা বলি গিরিজনী আলোড়ন। গিরি মানে পর্বত, অর্থাৎ পর্বতের সৃষ্টি হয় যে আলোড়নের মাধ্যমে। এই ধরনের অনুভূমিকভাবে ভূপৃষ্ঠের উপরে যদি অনুভূমিকভাবে এরকম শক্তির সৃষ্টি হয়, তাহলে মধ্যবর্তী শিলাস্তরে কী হবে, সংকোচন ঘটবে, মধ্যবর্তী শিলাস্তর এরকম সংকুচিত হয়ে ভাঁজযুক্ত পর্বতের সৃষ্টি হবে। তাহলে ভূপৃষ্ঠ বরাবর অনুভূমিকভাবে যদি শক্তি বা বল কাজ করে, তাহলে ভূপৃষ্ঠের শিলাস্তরে সংকোচন তৈরি হয়। সংকোচন তৈরি হলে ভাঁজযুক্ত শিলাস্তরের উৎপত্তি ঘটে। এই জন্যে একে বলা হয় গিরিজনী আলোড়ন। তাহলে মহীভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে, আর গিরিজনী আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর বা ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে ক্রিয়া করে। তাহলে এই হচ্ছে মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের বিষয়। মহীভাবক আলোড়নের ফলে গ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত, মালভূমি ইত্যাদি সৃষ্টি হয়, আর গিরিজনী আলোড়নের ফলে মূলত বিভিন্ন রকমের ভাঁজ বা ভাঁজযুক্ত পর্বত ইত্যাদির সৃষ্টি হয়। আসলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই যে মহীভাবক আলোড়ন, এই মহীভাবক আলোড়ন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ব্যাসার্ধ বরাবর শক্তি কাজ করার ফলে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কার্যকরী হয়। এর ফলে মহাদেশ গঠিত হয়। এই মহাদেশ গঠিত হয় বলেই এই আলোড়নের নাম হয়েছে মহীভাবক। অন্যদিকে পর্বতের উৎপত্তি হয় বলে ওই অনুভূমিক বা ভূপৃষ্ঠ বরাবর যে শক্তি বা বল কাজ করে তাকে আমরা বলি গিরিজনী আলোড়ন। তাহলে মহীভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে, গিরিজনী আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর ক্রিয়া করে। মহীভাবক আলোড়নের ফলে ভূমির উল্লম্ব উত্থান বা অবনমন ঘটে। অন্যদিকে গিরিজনী আলোড়নের ফলে মহীভাবক আলোড়নের ফলে ভূমির উল্লম্ব উত্থান বা অবনমন ঘটে। আর অন্যদিকে গিরিজনী আলোড়নের ফলে কী হয়, এরকম অনুভূমিকভাবে এইখানে দুদিক থেকে বল কাজ করার ফলে এইখানে শিলাস্তরে সংকোচন ঘটে, অথবা এইখানে টানের সৃষ্টি হয়। এখানে দেখো দুটো বল পরস্পরের মুখোমুখি হচ্ছে, ফলে মধ্যবর্তী শিলাস্তরে সংকোচন ঘটছে। আবার এই দিকে অর্থাৎ পরস্পরের বিপরীতে টানের সৃষ্টি হওয়ার ফলে এখানে ভূত্বকের টানের সৃষ্টি হয়, ফলে অনেক সময় এইখানে ফাটলের সৃষ্টি হতে পারে। মহীভাবক আলোড়নের প্রভাবটা অনেকটা, ধরো এর মাধ্যমে আমাদের ওই যে গ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত ইত্যাদি তৈরি হয়, আর হিমালয়, রকি, আল্পস, আন্দিজ, এই যে আমাদের ভঙ্গিল পর্বতগুলো, এগুলো তৈরি হয়েছে গিরিজনী আলোড়নের মাধ্যমে।